নমস্কার। আজ পারুল 4G ডিজিটাল ক্লাসে আমি দীপঙ্কর মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, পারুল প্রকাশনীর ম্যানেজিং ডিরেক্টর মাননীয় গৌরদাস সাহার অভিপ্রেত ইচ্ছা অনুসারে আমি দশম শ্রেণীর অভিষেক নামাঙ্কিত কবিতাটি পড়াব। জানি না কেউ এভাবে আত্মপরিচয় কখনো দিয়েছেন কিনা। মহির পদে মহানিদ্রাবৃত দত্তক্লোদ ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগরদারি কপোতক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। আমরা মাইকেল এই শব্দটি মধুসূদন দত্তের নামের আগে বসিয়ে দেই, কিন্তু কবি নিজের আত্মপরিচয় দিচ্ছেন এইভাবে যে তিনি মাইকেল মধুসূদন নন, তিনি বাঙালি, তিনি ভারতীয়, তিনি কবি শ্রী মধুসূদন। আত্মপরিচয়ে তিনি জানিয়েছেন তিনি দত্তক্লোদ ভব একজন কবি, যার বাড়ি ওপার বাংলা, বাংলাদেশ, যশোর জেলা, সাগরদারি গ্রাম, কপোতক্ষ নদীর পাশে তার সেই ঘর, যে ঘরের কথা তিনি লন্ডনে থাকার সময়, ফ্রান্সে থাকার সময়, টেমসের পাশে কিংবা সাভাই নদীর পাশে ঘোরার সময়ও এই কপোতক্ষ তাকে বারবার হাতছানি দিয়ে টেনেছে, ডেকেছে যে মধু ফিরে আয়। তার সেই আকুতি বারবার তিনি চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে বলেছেন। বিষয় হচ্ছে এই, মধুসূদন তার সমকালে এত বেশি প্রশংসিত, সমালোচিত, এত বেশি নিন্দুকের দ্বারা নিন্দা, এত বেশি ভালোবাসার মানুষের দ্বারা প্রশংসা পেয়েছিলেন যে আর কোনো কবি এত নিন্দা, সমালোচনা, রসালোচনা এইভাবে জীবদ্দশায় কেউ পাননি, এমনকি হয়তো রবীন্দ্রনাথ নয়। মহিতলাল নানা বিদগ্ধজন নানা মন্তব্য করেছেন। মহিতলাল মজুমদার যে বক্তব্য তার সম্পর্কে করেছেন, সেই বক্তব্যগুলি পরবর্তীকালে বিশ্লেষিত হয়েছে, কিন্তু মধুসূদন সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা সব থেকে বেশি আলোচনা করেছেন যিনি, সব থেকে বেশি ভেবেছেন যিনি, ভাবিয়েছেন যিনি, তিনি মহিতলাল মজুমদার বলেছেন যে বাংলা গদ্যে বঙ্কিম যাহা করিয়াছিলেন, বাংলা কাব্যে মধুসূদন তাহা অপেক্ষা অধিক অসাধ্য সাধন করিয়াছিলেন। কেন একথা বলেছেন? কারণ বঙ্কিম তার পূর্ববর্তীদের পথচিহ্ন পেয়েছিলেন। বঙ্কিম আলালের ঘরের দুলালের স্রষ্টাকে পেয়েছিলেন, হুতুম প্যাঁচার নকশার স্রষ্টাকে পেয়েছিলেন। বাংলা উপন্যাসের পথরেখা তার আগে সেই অর্থে যথাযথভাবে তৈরি না হলেও মোটামুটি একটি পথ বঙ্কিম দেখতে পেয়েছিলেন। ফলে বঙ্কিম যেটুকু আলো পেয়েছিলেন, না পাননি, কে পাননি মধুসূদন দত্ত। সুতরাং তিনি একাধারে ভার্জিল, মিল্টন থেকে ভারতচন্দ্র ও কৃত্তিবাসের মধ্যে সেতু যোজনা করে দিয়েছিলেন, দাবি করছেন মহিতলাল মজুমদার। আসলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মধুসূদন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বাংলা সাহিত্যের ধারা একটানা মূলত 19 শতকে যেভাবে আলোড়িত, আন্দোলিত হয়ে উঠেছিল, সেখানে দাঁড়িয়ে তিনজন লেখক 19 শতকের বাংলা সাহিত্যের একটা বিরাট কাল পর্বকে নিজেদের সৃষ্টির দিকে টেনে ধরেছিলেন। এই তিনজন কে কে? অবশ্যই বঙ্কিম, মধুসূদন, সময়কাল 1860 থেকে 1900 পর্যন্ত। আমরা মনে রাখবো যে মধুসূদন তার কাব্য প্রতিভায় শেক্সপিয়র ও মিল্টন হয়তোবা আমাদের ধারণা অনুসারে অতিক্রম করেছেন।
যোজনা, বিচিত্র কল্পনা বস্তু প্রভৃতির জন্যে তিনি ভার্জিল, দান্তে, টাসো, মিল্টন থেকে বাইরন, মুর পর্যন্ত কিংবা বাল্মীকি, কালিদাস, কাশিদাস পর্যন্ত সকলে দ্বারস্থ হয়েছেন। তবে বলা বাহুল্য, সর্বাধিক তিনি যাকে অনুসরণ করেছিলেন তিনি হলেন হোমার। একটা কথা বলে রাখি, জানো তো, মেঘনাদ বধ কাব্য লিখতে লিখতে বারবার তিনি তার বন্ধু গৌরদাস বসাককে নানা রকম চিঠি পত্র লিখতেন। খুব মজা করে বলেছিলেন যে মনে হয় আদিকবি বাল্মীকি যদি বানর সেনার পরিবর্তে মানব সেনাকে ব্যবহার করতেন তাহলে আমি হেক্টর বধের মতো অসামান্য কাব্য লিখতাম। কিন্তু বানর সেনা যুদ্ধ করছে রাক্ষসদের সঙ্গে, না না না, আমি বিশ্বাস করি না যে বানর যাচ্ছে যুদ্ধে। আমরা মনে রাখবো যে আসলে মধুসূদনের মধ্যে এমন একটি প্রতিভা ছিল যে প্রতিভা সার্বজনীন বা বিশ্বজনীন রূপ লাভ করেছিল। ডিরোজিও, রিচার্ডসন, হিয়ার, মেকলে, বেথুন প্রমুখ চেয়েছিলেন ইউরোপীয় সাহিত্যের জোয়ারের জল এদেশের মাটিকে ভিজিয়ে দিক। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও চেয়েছিলেন ইউরোপের হাওয়া এদেশে আসুক। রামমোহনও চেয়েছিলেন, কিন্তু মধুসূদন দত্তই প্রথম এই দেশের মাটিতে তার ভাষায় ফরেনিয়ার এনে দিয়েছিলেন। ফলে পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন করেছিলেন মধুসূদন দত্ত। তিনি যথার্থই ভারতীয় কলম্বাস। যোগীন্দ্রনাথ বসু মধুসূদন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে মধুসূদনের ন্যায় প্রতিভাবান কবি এ পর্যন্ত বাংলাদেশে কেহ জন্মগ্রহণ করেন নাই। তার মনে হয়েছে যে পদাবলীর লালিত্যে এবং পরকীয় প্রেমের অসামান্য আলোচনায় বিদ্যাপতি নিঃসন্দেহে অসামান্য। তার এটাও মনে হয়েছে যে গার্হস্থ্য চিত্র বর্ণনায় মুকুন্দ কিংবা ভাষার পারিপাট্যে ভারতচন্দ্র সত্যি অনেকখানি দক্ষ, কিন্তু তার বক্তব্য এমন কোট আনকোট সমস্ত বিষয় লইয়া বিবেচনা করিলে মধুসূদন তাহাদিগের সকলের অপেক্ষা উচ্চস্থানীয়। অর্থাৎ এখানে স্পষ্টই বিদ্যাপতি, মুকুন্দ চক্রবর্তী এবং ভারতচন্দ্রের কথা মনে রেখেও যোগীন্দ্রনাথ বসু মনে করেছেন এদের প্রতিভাকে অতিক্রম করে গিয়েছেন মধুসূদন দত্ত। কেন গিয়েছেন আসলে বলা বাহুল্য যে এমন শক্তি মধুসূদন অর্জন করেছিলেন, মূলত যে ছন্দ চর্চা তিনি করেছিলেন, যে আলংকারিক পারিপাট্য তিনি দেখিয়েছিলেন, যে ভাষার ক্লাসিক গাম্ভীর্যের যে বুনন তিনি এনেছিলেন, না না না, আমি বিশ্বাস করি 19th সেঞ্চুরিতে আর কোনো কবি, এমনকি রঙ্গলাল, হেমচন্দ্র, নবীনচন্দ্র এদের কথা মনে রেখেও বলতে পারি মধুসূদনের কাছাকাছি আসতে পারে এমন কোনো প্রতিভা কারোর মধ্যে ছিল না। আসলে তিনি ব্ল্যাঙ্ক ভার্সের সুয়েজ খাল খনন করে প্রাচ্য পাশ্চাত্য সাহিত্যকে একসঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, এটা কেউ করতে পারেননি। তাই প্রমথনাথ বিশির মনে হয়েছিল যে মাইকেল ইউরোপীয় সংস্কৃতির যথার্থই ভারতীয় কলম্বাস। ইউরোপীয় জীবনের প্রভাব ভারতবর্ষের ক্ষেত্রে স্থায়ী করিবার কাজে মধুসূদনের স্থান তার ভাষায় কলম্বাসেরই অনুরূপ। আমরা মনে রাখবো যে মধুসূদন বেশি দিন লিখতে পারেননি, লেখার সুযোগ পাননি। নিরন্তর ক্ষয় রোগে জীবনের প্রান্ত সীমা পর্যন্ত তিনি রোগের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু যা লিখেছেন তা অসামান্য। শুরু করেছিলেন নাটক দিয়ে, বলেছিলেন অলিকু নাট্যরঙ্গে মজেলোক রার বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। রামনারায়ণ তর্করত্নের নাটক তিনি অনুবাদ করেছিলেন, 100 টাকাও পেয়েছিলেন, কিন্তু ভালো লাগেনি। বলেছিলেন ইহপেক্ষা আমি অনেক ভালো নাটক লিখিতে পারি, লিখেছিলেন। নাটকে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন। নাটকের পাশাপাশি লিখেছিলেন অসামান্য 2টি প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। বলা বাহুল্য একেই কি বলে সভ্যতা বেলগাছে নাট্যশালায় অভিনীত হতে পারেনি, তৎকালীন যারা নব্যপন্থী যুবক তারা অভিনয় করতে দেননি। আর বুড়ো শালিকের ঘাড়েরও সেটাও অভিনীত হয়নি, কারণ তৎকালীন রক্ষণশীলরা মধুসূদনের এই রক্ষণশীলদের সম্পর্কে সমালোচনাকে ভালোভাবে মেনে নেননি। উপেক্ষিত থেকেছেন মধুসূদন, ব্রাত্য থেকেছেন মধুসূদন। আমরা আমাদের মধুসূদনকে বুঝতে পারিনি, আমাদের সময় মধুসূদনকে বুঝতে পারিনি। মধুসূদনকে বোঝার মতো মেধা তখনকার সময় ছিল না। জানো তো, একটা কথা বলি, খুব দুঃখ করে বলেছিলেন
বিখ্যাত সংস্কৃত কবি, তার মনে হয়েছিল এরকম যে আমি এই মুহূর্তে যে লেখাগুলি লিখছি সেই লেখা হয়তো বা এখনকার সময় বিবেচিত হবে না, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমার এই লেখাগুলি পরবর্তীকালে বিবেচিত হবে। আজকে উত্তরামচরিতের স্রষ্টার নাম কে না জানে, মালতী মাধবের স্রষ্টার নাম কে না জানে। আসলে এরকম হয়, এমন একটা সময় আসে যখন সমকাল কবিকে বোঝে না, উত্তরকাল কবিকে বোঝে। সমকালের পাঠক, সমকালের সমালোচকরা কবির মূল্যায়ন করতে পারেন না, উত্তরকাল পারে। মধুসূদন লিখেছেন যে লেখাগুলি সেগুলো সত্যি অসামান্য। ইংরেজি কবিতা দিয়ে শুরু করেছিলেন। তার পছন্দের কবি অবশ্যই প্রথম জীবনে বাইরন, পরবর্তীকালে তোমাদেরকে বলেছে মিল্টন। তার মনে হয়েছিল তিনি মিল্টনের মতো অসামান্য প্রতিভা সম্পন্ন হবেন। তিনি বাবাকে বলেছিলেন যে বাবা, আমার একটি বক্তব্য আছে। বাবা অত্যন্ত কি এমন বক্তব্য? তিনি বলেছিলেন আমি কবি হতে চাই, শুধু কবি নয়, আমি মহাকবি হতে চাই। রাজনারায়ণ দত্ত অবাক হয়েছিলেন, বলেছিলেন হবে না। তার আবার বক্তব্য যে বাবা, আমি একটা কথা বলি, আপনাকে বলতে আমার খুব দ্বিধা করছে। কি কথা? না আমি, তুমি কি? না আমি ইংল্যান্ডে যাব। তখনকার সময় ইংল্যান্ড যাওয়া মানে কালাপানি পার হওয়া। বাবা বলেছিলেন যেতে পারো, কিন্তু মনে রেখো আমি সম্পত্তি তোমাকে বহিষ্কৃত করব, এই সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কৃত করব, আমি তোমাকে তেজ্যপুত্র করব। মানেননি। অত্যন্ত অনমনীয়, ছন্ন ছাড়া জীবনের এক অধৈর্য মানুষ, যিনি জীবনে কখনো দাঁড়াতে পারেননি। অদ্ভুত এক চাঞ্চল্য যার মন জুড়েছে বাবার ঐতিহ্য, বাবার। মনে রাখবো যে শুধুমাত্র এই 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 যে সাহিত্য, বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে তিনি তার সমস্ত জগৎ থেকে তিনি নিজেকে সরিয়ে রাখলেন। ব্যারিস্টারি বাংলা সাহিত্য চর্চা করলেন, ভাষাকে ভালোবাসলেন। যদিও তিনি করলেন ইংরেজি সাহিত্য নিয়ে, ইংরেজি কবিতা লিখলেন। 3টি পর্বে তার সেই কবিতাগুলি বিন্যস্ত হলো। 1841 থেকে 1848 পর্যন্ত কলকাতায় বসে লিখলেন। দ্বিতীয় পর্বে 1848 থেকে 1856 আবার বেশ কিছু কবিতা লিখলেন, এবং তৃতীয় পর্বে কলকাতা এবং ইউরোপে বসে লিখলেন আরও বেশ কিছু কবিতা। সময়কাল 1856 থেকে 1807। কবিতা কি? অসামান্য কবিতা। টু এ লেডি নাইট, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দ্য পাস্ট। মধুসূদন লিখছেন 1860, 4টি স্বর্গে বিন্যস্ত। তিলোত্তমা, সুন্দর উপসুন্দর, দেবরাজ, ইন্দ্র, এদের জীবন, এদের চরিত্র নিয়ে অসামান্য একটা টেক্সট, তার নাম তিলোত্তমা সম্ভব। ব্রজঙ্গনা কাব্য লিখছেন 1861 খ্রিস্টাব্দে। ব্রজঙ্গনা কাব্যে কুলনন্দিতা ও সমাজ কলঙ্কিতা রাধা কবির ভাষায় হয়ে উঠলেন পুর লেডি অফ ব্রজা। তার মনে হয়েছিল যে এরকম দুঃখের জীবন হয়তো আর অন্য কোনো ব্রজের সুন্দরী জীবনে আসেনি। 1861 লিখছেন মেঘনাদ বধ কাব্য। আমি একটা অসামান্য মন্তব্য জানো পড়েছিলাম, আমি চমকে উঠেছিলাম। কে লিখেছেন জানো? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্তের 10টি ভলিউম নিয়ে কাজ করেছেন। তার 7th ভলিউমে তিনি যখন মাইকেল মধুসূদন নিয়ে কাজ করছেন, কি বলেছিলেন জানো? তিনি বলছেন যে মধুসূদন হয়েছেন মেঘনাদ বধ কাব্যের জন্যে। কেন? মেঘনাদ বধ কাব্য নিয়ে বাংলা সাহিত্যের পাঠক সমাজ, বাংলা সাহিত্যের সমালোচক মহলে যত আলোচনা, যত সমালোচনা, যত মুগ্ধ প্রশংসা ও তীক্ষ্ণ নিন্দা হয়েছে, যত বাদ প্রতিবাদ, এমনকি দলাদলি হয়েছে, আধুনিক বাংলা সাহিত্যের কোনো কাব্য সম্বন্ধেই তার সমতুল্য দৃষ্টান্ত পাওয়া যায় না। এই কথা তিনি কোথায় বলেছেন? এই কথা তিনি কোথায় বলেছেন? আমি কি বললাম মনে আছে? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 7 ভলিউম, কত পৃষ্ঠায়? 224-25 খ্রিস্টাব্দ, এটা 2012 এডিশন। বীরঙ্গনা কাব্যে তিনি লিখছেন মোট 11 জন বীরঙ্গনা নারীর কথা। পুরাণকে নতুন করে দেখেছিলেন। আমরা ইংরেজিতে একটা শব্দ বলি, তার নাম রিকনস্ট্রাকশন। কি বললাম? রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ, এবং ডিকনস্ট্রাকশন, বিনির্মাণ। মধুসূদন পুরাণের পুনর্নির্মাণ করলেন, পুরাণের বিনির্মাণ করলেন। রোমান কবি অভিদের হিরোইস, এই হিরোইটস এর আদর্শে তিনি 11টি পত্র লিখলেন। শকুন্তলা, কেকয়ী, দ্রৌপদী, ভানুমতী, দুঃশলা, জাহ্নবী, জনা, তারা, শূর্পণখাদের কথা।
1866 খ্রিস্টাব্দে লিখছেন চতুর্দশপদী কবিতাবলী। জানো তো, আমার এই টেক্সটটা পড়তে গিয়ে বারবার মধুসূদন জন্য ভীষণ কষ্ট হয়। আমার মনে হয় যে মধুসূদন বঙ্গভূমির প্রতি তীব্র আকর্ষণ ও দেশজ সংস্কৃতির প্রতি নিগুড় অনুরাগে কীভাবে বারবার তিনি তার ওই কপোতাক্ষ নদী, ওই জয়দেব, ওই কৃত্তিবাস, ওই কাশিরাম দাসদের কাছে ফিরে এসেছিলেন। আসলে আমি একটু আগে বলেছিলাম ইউরোপীয় সংস্কৃতি, খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি তার ভারতীয় ঐতিহ্যকে, তার বঙ্গ সংস্কৃতিকে, তার ওপার বাংলার বাংলাদেশকে কোনোদিন ভুলতে পারেননি। আমার আর একটা ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ওপার বাংলায় বেশ কয়েকবার গিয়েছি। আমার বারবার মনে হয়েছে একবার ওপার বাংলার মাটির সঙ্গে, ওপার বাংলার ইতিহাস, সংস্কৃতি, ভূগোলের সঙ্গে যাদের পরিচয় ঘটেছে তারা ওপার বাংলাকে কেউ কখনো ভুলে থাকতে পারে না। এটা আমার ব্যক্তিগত অনুমান। যাই হোক, এবার আসি মেঘনাদ বধ কাব্যতে 1861 খ্রিস্টাব্দে লেখা হলো। এই কাব্য সম্পর্কে সমকালীন কি কি প্রতিক্রিয়া ছিল, কে কেমনভাবে কাব্যটিকে দেখছেন? মধুসূদন দত্ত অবশ্য বিশ্বাস করতেন যে এই কাব্যটি তাকে অমরত্ব দান করবে, অমরত্ব দান করবে। এই বিশ্বাস থেকে তিনি তার বন্ধুকে বলেছিলেন, রাজনারায়ণ বসুকে বলেছিলেন, মাই ডিয়ার রাজ, দিস উইল শিওরলি মেক মি ইমমর্টাল। এই কাব্য আমাকে অমর করে রাখবে। কি অসামান্য কথা! কোথায় আছে? আত্মচরিতে এই কথাটুকু লিখেছেন রাজনারায়ণ বসু। পণ্ডিত রামগতি নায়রত্ন বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য ইতিহাস নিয়ে কাজ করছেন। তিনি বলছেন, মেঘনাদ বধ মাইকেল মধুসূদন দত্তের সর্বোৎকৃষ্ট রত্ন। সাগরে যেমন রত্ন থাকে, মধুসূদন দত্তের নামের সঙ্গে যে সাগর, যে মহাসাগর, সেখানে যদি কোথাও একটা অপূর্ব সুন্দর রত্ন জন্মগ্রহণ করে, সেই রত্নের নাম ওই পণ্ডিত রামগতি ন্যায় রত্নের মতে তার নাম মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন, তিনি কেন এই কথা বলছেন, কোন যুক্তিতে বলছেন? তার মতে ইহাতে মানে কোথায় বলো? মেঘনাদ বধ কাব্যে। ঠিক, কবির কবিত্ব, পাণ্ডিত্য, সহৃদয়তা ও কল্পনা শক্তির এক শেষ প্রদর্শন করিয়াছেন। কোথায় বলছেন এই কথা? কোন প্রবন্ধে বলছেন? কোথায় বলছেন? বলছেন বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাবে। বঙ্কিমচন্দ্র বসুর নিচে যখন এই কাব্যটি পড়েন তখন তার মনে হয়েছিল যে মেঘনাদ বধ ইজ মিস্টার দত্তাস গ্রেটেস্ট ওয়ার্ক। মধুসূদন দত্তের সব থেকে বড় কাজ হলো মেঘনাদ বধ। জানো তো, একজন কবি যখন সমকালে থাকেন, অন্য কবিরা যখন তার প্রশংসা করেন, তখন অবশ্যই আমাদের ভালো লাগে। তোমার বন্ধু যখন বলে যে আমার এই বন্ধু সব থেকে ভালো, তোমার ভালো লাগে না? আমাদের যখন কোনো সহকর্মী বলেন যে আমার এই মানুষটি ভীষণ ভালো, তখন ভালো লাগে। কারণ কাছের মানুষ, পাশের মানুষ যদি বলে ভালো, তাহলে বুঝতে হবে তার মধ্যে এমন কতগুলি গুণ আছে যে গুণগুলি অন্য কারোর মধ্যে নেই, তাই সে ভালো। অতএব মধুসূদনের একেবারে কাছাকাছি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন যে কবিত্ব শক্তি বিবেচনা করিলে মেঘনাদ বধ এবং ভাষা সারল্য তারল্য গণনা করিলে সত্যি মধুসূদনের বীরাঙ্গনা সর্বোৎকৃষ্ট। তার মনে হয়েছে যে বঙ্গভাষায় ইহার তুল্য দ্বিতীয় কাব্য আজও দেখিতে পাওয়া যায় না। অর্থাৎ 19th সেঞ্চুরিতে যে স্রষ্টা নিজে কাব্য লিখছেন, যিনি নিজে আখ্যান কাব্য লিখছেন, তিনি তার কাব্যের কথা মনে করেও বলছেন যে মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের মতো কাব্য তিনিও লিখতে পারতেন না। আমি একটু আগে বলেছি, তখনকার সময়ে যারা পাঠক তারা ইচ্ছা করে বলতেন, এমা মেঘনাদ বধ কাব্য পড়েছি যেন কিচ্ছু বুঝতে পারিনি, এমা ভালো হয়নি, এর থেকে হেমচন্দ্রের বৃত্তসংগ্রহ অনেক ভালো। রবীন্দ্রনাথও বলেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই, তারা কি আদৌ বলেছেন, আদৌ পড়েছেন? কজন মেঘনাদ বধ কাব্য পড়েছেন? এটা কিন্তু একটা বিরাট বড় কোশ্চেন। 9th ভলিউম পর্যন্ত পড়েছেন অনেকে হয়তো, কিন্তু সবাই কি পড়েছেন? বঙ্গভাষার মানুষরা সবাই কি মেঘনাদ বধ কাব্য পড়েছেন? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। এটা একটা বিগ কোশ্চেন। স্বামী বিবেকানন্দ যখন একটা জায়গায় স্বামী শিষ্য সংবাদে তিনি বলছেন, তার শিষ্যকে বলছেন যে ওই একটা অদ্ভুত জিনিয়াস, তিনি বাংলা করে দিয়ে বলছেন, মনস্বী ব্যক্তি তোদের দেশে জন্মেছিল। মেঘনাদ বধের মতো দ্বিতীয় কাব্য বাঙ্গালা ভাষাতেও নাই, সমগ্র ইউরোপেও একখানা কাব্য ইদানিং পাওয়া দুর্লভ। যখন গুরু শিষ্য সংবাদ চলছে, শিষ্য বলিল, কিন্তু মহাশয় মাইকেল বড়ই শব্দরম্বর প্রিয় ছিলেন বলিয়া বোধ হয়। স্বামীজি অবাক, বলেন পড়েছ? তিনি তো পড়েননি। শুনেছ? তিনি শুনেছেন কিন্তু পড়েননি। অর্থাৎ
তিনি কাব্য শুনেছেন, কিন্তু তিনি সে কাব্যটি পড়েননি। স্বামীজি বললেন, জানিস তো, তোদের দেশে কেউ একটা নতুন কিছু করিলেই তোরা তাকে তাড়াদ করিস। আগে ভালো করে দেখ লোকটি কি বলছে, তা না যাই কিছু আগেকার মতো না হলো অমনি দেশের লোক তার পিছু লাগলো। এই মেঘনাদ বধ কাব্য, যা তোদের বাংলা ভাষার মুকুটমণি, তাকে অপদস্থ করতে কিনা লেখা হলো সূচবধ কাব্য। স্বামীজি ধিক্কার দিলেন। সূচবধ কাব্য কে লিখেছিলেন? লিখেছিলেন জগৎবন্ধু ভদ্র। কাব্যের নাম সুচন্দরী বধ। 1275 সালে অমৃতবাজার পত্রিকায় আশ্বিন সংখ্যায় এই কাব্যটি প্রকাশিত হয়েছিল। তথ্য কোথায় পাবে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, তোমরা 334 পৃষ্ঠা যদি কখনো পড়ো, সুযোগ পাও, সেখানে পাবে। খেয়াল করো, স্বামী বিবেকানন্দ তিনি মেঘনাদ বধ কাব্য পড়ছেন। তিনি একজন ধার্মিক তাত্ত্বিক, জগৎবন্ধু ভদ্র ধার্মিক তাত্ত্বিক। ধার্মিক এবং তাত্ত্বিক বিবেকানন্দ জগৎবন্ধু ভদ্রের সমালোচনা করে বলছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু সমস্যা কি জানো তো? সমালোচকরা শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাস থেকে হয়তো বা মুছে যেতে পারে, কিন্তু স্রষ্টা কখনো মুছে যায় না। ক্রিটিক্স আর টু ব্যাড হু ডিসকাস দ্য ওয়াইস। মনে পড়ে যে যখন একজন সমালোচক একটা কাব্য তার মতো করে সমালোচনা করছেন, তিনি নিন্দা করছেন, তিনি বুঝুক বা না বুঝুক বলছেন না না এর থেকে আরো ভালো লেখা যেত। কিভাবে ভালো লেখা যেত তিনি পদ বলে দিচ্ছেন না, তিনি তো বলছেন না। তাহলে তিনি কি করে বুঝছেন ভালো লেখা যেত? আসলে তার মনে হয় ভালো লেখা যেত, কিন্তু পদ তিনি বলে দিচ্ছেন না। এই জায়গায় বলে রাখি যে ছোটোবেলায়, আমি বয়সটা বলে রাখি, 14-15 বছর বয়সে এই কাব্যটি পড়ছেন, মন দিয়ে পড়ছেন রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন এই কাব্যটি তার ভালো লাগেনি। কেন লাগেনি? না, মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যের মধ্যে সিদ্ধরাজ বিরোধিতা করেছেন। তার মনে হয়েছে এর থেকে বৃত্রসংহার অনেক ভালো। পরবর্তীকালে কবি যখন এই কাব্য আবার পড়লেন, তখন বললেন না, ভুল করেছি। এখন আমার বালকত্ব দশা অতিক্রান্ত হইয়াছে। এখন বলিতে পারি যে শুধু বাংলা সাহিত্য নহে, শুধু ভারতীয় সাহিত্য নহে, সমগ্র বিশ্ব সাহিত্যে মেঘনাদ বধ কাব্যের জুড়ি মেলে না। অতএব তৎকালীন যারা এই কাব্য নিয়ে পড়ছেন তারা আবার নতুন করে ভাবছেন যে কি অসামান্য টেক্সট কবি লিখেছেন। মেঘনাদ বধ কাব্য কোনোদিন কখনো ভালো করিয়া কোনো বাঙালি পড়িয়াছেন আক্ষেপ করেছিলেন মহিতলাল মজুমদার। তিনি বলছেন যে কবি যেখানেই থাকুক না কেন, ইউরোপে যে প্রান্তে থাকুক না কেন, তিনি যে নগরে বসে থাকুন না কেন, বারবার তার মনে পড়ে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, অর্থাৎ তার বঙ্গভূমির প্রতি তার মমতা, তার মাতৃত্বের প্রতি তার মমতা বারবার তাকে ওই ইউরোপীয় সাহিত্যর দরজা থেকে ঠেলে আবার বাংলা সাহিত্যের দিকে এনেছিল। জানো, নেপথ্যে একজন মানুষ ছিল, কি নাম জানো? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, একটা গল্প শোনাবো, শুনবে? আর শোনা, একটা গল্প শোনো। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেয়েছিলেন মধুসূদন তার সঙ্গে দেখা করুক। একদিন মধুসূদন কোট প্যান্ট শার্ট টাই পরে তার বাড়িতে গেলেন। তিনি পুরোদস্তুর একেবারে ইউরোপিয়ান সাজে গেলেন। যখন তিনি ঈশ্বরচন্দ্রের সামনে দাঁড়ালেন, তার বাড়ির সামনে, হঠাৎ করে একজন ভিখারি তার সামনে এসে বললেন, বাবু, আমি 3 দিন কিছু খেতে পাইনি। মধুসূদন অবাক, ওমা সে কি কথা, তার দেশে মানুষ না খেয়ে থাকে। তিনি অবাক হলেন, কিচ্ছু খাওনি? কিন্তু আমি তো জানি না তুমি খাওনি, তাছাড়া আমার পকেটে তো বেশি টাকা নেই যে তোমাকে দেব। কি হলো? তিনি দেননি, দিয়েছিলেন। কত দিয়েছিলেন? তার হাত খরচ তার পকেটে সেদিন কত ছিল? তার হাত খরচ সেদিন তার পকেটে ছিল, যা তা শুনলে তোমরা চমক উঠবে, তিনি দিয়েছিলেন মাত্র 10,000 টাকা। আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় এই কারণে, এই মানুষ একটা সময় দাঁড়িয়ে বিদ্যাসাগরকে টেলিগ্রামে জানাচ্ছেন যে তিনি যদি 1000 টাকা না পান তাহলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন, কারণ তিনি দেনার দায়ে পড়েছেন। এবং বিদ্যাসাগর যিনি নিজের অর্থ অন্যকে দিতে দিতে তিনিও নিঃস্ব। তিনি বাড়ি বন্ধক দিলেন, পত্নীর গহনা বিক্রি করলেন এবং তিনি পাঠালেন 3700 টাকা একটা দেনা মেটানোর জন্যে। আর আরেকটা অংশ, ফিরে এসো মধুসূদন, বাংলা সাহিত্য তোমাকে পথ করে দেওয়ার জন্য ডাকছে, অত সাহিত্যের জগতে আবার ফিরে এসো। না, পাশ্চাত্য সাহিত্য নয়, ইউরোপীয় সাহিত্য নয়, বাংলা সাহিত্যের মা তোমার জন্য কাঁদছে যে ফিরে আয়, ফিরে আয় আমার কাছে।
ওই যে ডিএল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে যেমন করে আত্রেয়ী শেষ পর্যন্ত গানে চাণক্যকে বলছে, ওই মহাসিন্ধুর পাড় থেকে কি সঙ্গীত ভেসে আসে, কেটাকে মধুর টানে কাতর প্রাণে, আয় আয় চলে আয় আমার কাছে। এখানেও যেন মধুসূদনকে ডাকছে, আয় ফিরে আয় আমার কাছে। মেঘনাদ বধ কাব্য নিয়ে তো সমালোচকরা অনেক কিছু বললেন, কিন্তু মধুসূদন নিজে কি বলতেন, মধুসূদন নিজে কি ভাবতেন? তিনি বলেছিলেন যে জনগণ বারবার আমার সম্পর্কে ভাবে আমি মেঘনাদ বধ কাব্যে রাবণকে মেঘনাদকে বড় করে দিয়েছি। দিয়ে বললেন এটা কিন্তু মিথ্যা নয়, কারণ আমি রাম এবং লক্ষণ সম্পর্কে যে ধারণা এতদিন কৃত্তিবাস করেছেন, বাল্মীকি করেছেন, আমি সে ধারণা থেকে সরে এসেছি। বলা বাহুল্য তিনি লিখে, বলা বাহুল্য, I hate Rama and his rebel. I hate Rama and his rebel. পরে আরেকটা চিঠিতে লিখছেন, I despise Rama and his rebel. ডক্টর সুকুমার সেন খুব চমৎকার করে বলেছেন, আসলে মধুসূদন রামকে ঘৃণা করেননি, রামের সঙ্গে বানর সেনা ছিল তো, তাই তিনি রেগে গেছিলেন যে বানর সেনাদের নিয়ে কেউ যুদ্ধে যায় কখনো? এটা হয় নাকি? আমরা যুদ্ধে গেলে কুকুর বিড়াল এদেরকে নিয়ে কি যুদ্ধে যায়? এটা তো হয় না। অতএব ডক্টর সুকুমার সেন লিখছেন যে মধুসূদন হয়তো এটা বলতে চেয়েছিলেন, আই ডেসপাইজ রামা বিকজ অফ হিজ রেবেল। আমি রামচন্দ্রকে অপছন্দ করি কারণ তার সঙ্গে বানর সেনা। রাবণ তার কেমন ছিল? ভীষণ পছন্দের। বললেন দি আইডিয়া অফ রেভেনা এলিভেট ইমাজিনেশন ফেলো, আর ইন্দ্রজিৎ ওয়াজ এ নোবেল ফেলো। কিন্তু তার ভীষণ রাগ ছিল বিভীষণ সম্পর্কে, বিভীষণকে একদম পছন্দ বলছেন, বাট ফর দ্য স্কাউন্ডার বিভীষণ হি মানে ইন্দ্রজিৎ উড হ্যাভ কিকড দ্য মানকি আর্মি ইনটু দ্য সি। ওই অপদার্থ, ওই বেঈমান যদি বিভীষণ না থাকতো, ওই ইন্দ্রজিৎ একা বানর সেনাদের লাঠি মেরে মেরে নদীর জলে ভাসিয়ে দিতে পারত। সেই কাব্যকে আমরা নটি স্বর্গে ভাগ হতে দেখলাম। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং নবম স্বর্গ। জানো তো মধুসূদন দর্দি বলেছিলেন, গাহিব মা। কিন্তু আমি যখন মন্দোদরীর কান্না শুনি, মানে শুনি না মানে কাব্যের মধ্যে শুনি, আমি যখন চিত্রাঙ্গদার কান্না শুনি, আমি যখন প্রমীলার কান্না শুনি, আমি যখন সীতার কান্না শুনি, অশোক কাননে কাঁদছেন সীতা, পঞ্চবটি বনে কেমন ছিলেন যখন কাঁদছেন সীতা, তখন মনে হয় না না না, বীর রসের কথা এ কাব্যে নেই, এই কাব্য করুণ রসের কাব্য। আসলে কি জানো তো, বাঙালিরা হেক্টর বধের মতো কাব্য পড়বে না, বাঙালিরা শ্রীরাম পাঁচালীর মতো কাব্য পড়বে। কেন বলো তো? বাঙালি সংস্কারের মধ্যে বীর রস নয়, যুদ্ধ প্রধান কাব্য নয়, করুণ রসের কাব্যই প্রধান। আমাদের এই যে টেক্সট আজকে পড়াবো, এই টেক্সট মূলত প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। আমি বলে রাখি যে হঠাৎ করে আমরা এই টেক্সটে যাব। এই টেক্সটের নাম কি তোমরা জানো, এর নাম হচ্ছে অভিষেক। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কার অভিষেক, কেন অভিষেক? যাওয়ার আগে বলি, কাব্য যখন শুরু হয়েছে তখন কবি বললেন যে বীরবাহু নিধন হয়েছে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু, চলি যাবে গেল জমপুরে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর পদে বড়ি সেনাপতি পদে পাঠাইলা রণে পুন রক্ষকুল নিধি রাঘবাড়ি। কাকে আমি সেনাপতি পদে পাঠাবো মা? বীরবাহু তো মারা গেল, তুমি আমায় বলে দাও। তিনি দেবী সরস্বতীর কাছে এই প্রার্থনা করছেন। বীরবাহুর নিধন বার্তা দিয়ে কাব্য শুরু হলো। তাই আমি বললাম যে কাব্য বীর রস নয়, কাব্য করুণ রসের একাধিপত্য, কান্নাদি কাব্য হয়েছে। অতএব বীরবাহুর নিধন সংবাদ যখন ধাত্রী মাতা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে, প্রভাষা রাক্ষসী যখন এলেন লঙ্কার বন্দিনী লক্ষ্মীর ছদ্মবেশে, তখন ইন্দ্রজিৎ তাকে প্রণাম করে বিনম্র চিত্তে জানতে চেয়েছিলেন যে মা তুমি কেন এখানে এসেছো। এখন প্রশ্ন হচ্ছে এই, ইন্দ্রজিৎ কে মানুষ হিসাবে কেমন? আমরা একটু আগে বলে নিয়েছি যে ইন্দ্রজিৎ এর চোখের আর প্রমীলার হৃদয়ের ধন। সেই ইন্দ্রজিৎ এতদিন আদিকবি বাল্মীকির টেক্সটে
কৃত্তিবা সোঝা শ্রাম পাঁচালিতে অবিনীত, নৃশংস, অমানবিক একজন রাক্ষস মাত্র। কিন্তু মধুসূদন, ইন্দ্রজিৎ এরকম নয়। বারবার বলেছেন ইন্দ্রজিৎ ইজ মাই ফেভারিট হিরো, ইন্দ্রজিৎ গ্লোরিয়াস সন অফ রাভেন। সুতরাং তার মধ্যে কি আছে? তার মধ্যে মায়া আছে, তার মধ্যে মমতা আছে, তার মধ্যে অদ্ভুত একটি শিশু সুলভ ব্যবহার আছে। অতএব তিনি বললেন যে মা তুমি এসেছো। একটা কথা বলে রাখি, তোমাদের অভিষেক নামাঙ্কিত যে কবিতাটি আছে তার মধ্যে আছে 13টি স্তবক, পংক্তি সংখ্যা 106। এই প্রথম স্বর্গের মোট পংক্তি সংখ্যা 784। এই পংক্তি গঠন করা হয়েছে অভিষেক কবিতায় যেখানে, বা এই কাব্যাংশে যেখানে, সেই কাব্যাংশে পংক্তির বিন্যাস এরকম 657 থেকে 762। অতএব 106, 106টি আছে। এখন যখন তিনি জানতে চাইলেন কি হেতু মাতর গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল, ঠিক সেই সময় ইন্দ্রজিৎকে অত্যন্ত আদরে কপালে চুম্বন দেগে দিয়ে অম্বুরাশি সুতা অর্থাৎ লঙ্কার বন্দিনী দেবী লক্ষ্মী, যাকে আমরা ছদ্মবেশে একটু আগে পেলাম, ধাত্রী মাতা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে, তাকে প্রণাম যখন করলেন তখন আদর করে দিয়ে বললেন হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, তার শোকে মহাসুখী রাক্ষস সাজে আজি যুজিতে আপনি। যুজিতে মানে কি? যুদ্ধ করতে। কে যুদ্ধে যাচ্ছেন? রাবণ। কেন যাচ্ছেন? চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু মারা গিয়েছেন। বীরবাহু নামকরণটা মাথায় রাখো। বীরবাহু যাকে পরাজিত করা যায় না, তাকে নিধন করা হয়েছে। এই খবরটি যখন পেলেন চমকে উঠলেন। এখন একটা প্রশ্ন আছে, হঠাৎ করে প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে লক্ষ্মী আসতে গেলেন কেন? বলে রাখি যে বারুণীর সঙ্গে মুরালার যখন কথা হচ্ছিল তখন সেই কথা প্রসঙ্গে উঠে আসে এরকম যে লঙ্কার এই অবস্থা থেকে যদি সীতাকে উদ্ধার করতে হয় তাহলে ইন্দ্রজিৎ বধ আবশ্যক। যদি ইন্দ্রজিৎকে বধ করতে হয় তাহলে এখনই প্রমোদ কানন থেকে, প্রমোদ উদ্যান থেকে, প্রমিলার কাছ থেকে ইন্দ্রজিৎকে সরিয়ে আনতে হবে। আর যদি সরিয়ে আনতে হয় তাহলে এই সংবাদটি তার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু পৌঁছে দেবে কে? অতএব লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করলেন এবং ছদ্মবেশ ধারণ করে তিনি গেলেন ওই প্রমোদ কাননে। অবাক হলেন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সার বৈরী দলে। বললেন বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না জানো? গত রাতে আমি যুদ্ধে টুকরো টুকরো করে কেটেছি, আমি রঘুবরকে সংহার করেছি, তার সৈন্যকে আমি ধ্বংস করেছি। সুতরাং একজন মৃত ব্যক্তি জীবন্ত কি করে বীরবাহুকে নিধন করবে আমি বুঝতে পারছি না। অতএব তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। হে মা, এই বার্তা তুমি কোথায় পেয়েছো? তুমি ঠিক শুনেছ তো যে বীরবাহু মারা গেছে? তুমি ভুল শোনোনি তো? অবাক হলেন রত্নাকর, রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। খেয়াল করো, রত্নাকর মানে কি? সমুদ্র। আর রত্নোত্তমা মানে কি? শ্রেষ্ঠ রত্নরূপ। ইন্দিরা মানে লক্ষ্মী। লক্ষ্মী তিনি কেমন? বিশেষণ হলো সুন্দরী। উত্তর ইলা, কি উত্তর দিলেন? হাই হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাছিল। অর্থাৎ এখানে মায়াবী মানব বলা হলো কাকে? সীতার পতিকে। সীতাপতি, সীতার প্রতি। তোমাদের সমাসের ভাষায় বলা হয় সম্বন্ধ তৎ। সম্বন্ধ তৎ। তব স্বরে মানে তোমার স্বরে সে মরিয়া বাছিল। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। ইন্দ্রজিৎ সম্পর্কে একটা বিশেষণ, অসামান্য বিশেষণ। কি বিশেষণ? তুমি হলে রক্ষ চূড়ামণি। এই অতএব তুমি যাও করে হোক লঙ্কাকে এই সমূহ বিনাশের হাত থেকে রক্ষা করো।
ছিড়িলা কুসুম দাম দোষে মহাবলী মেঘনাথ, ফেলাইলা কনক বলা পদতলে পড়ি শোভিল কুন্দল, যত অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোড়ে কহিলা গম্ভীর কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে। কি বললেন? বললেন আমাকে আমি ধিক্কৃত করছি। যখন সমস্ত শত্রু শিবির দ্বারা আক্রান্ত, আমি তখন বামাদল মাঝে নৃত্যের মধ্যে, গানের মধ্যে, আনন্দের মধ্যে, আহ্লাদের মধ্যে আপ্লুত হয়ে আছি। আমি আমাকে ধিক্কার দিচ্ছি। যখন এই কথা হচ্ছে ঠিক সেই সময় তিনি বলছেন, এই কি সাজে আমারে দশাননতাজ। দশাননতাজ মানে 10 যোগ আনন যোগ আত্ম যোগ জন যোগ ড। হ্যাঁ, 10 যোগ আনন কি হলো বলো? দশা আত্ম মানে আত্মন ধাতু প্রত্যয় যোগ দ, অর্থাৎ দশাননের পুত্র কে? আমি ইন্দ্রজিৎ। কি গর্ব দেখেছো বাবাকে নিয়ে, যে আমি দশাননের পুত্র ইন্দ্রজিৎ। অনুরোধ তারা করি ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে, আমি শত্রু দলকে নাশ করে আমি এই অপবাদ ঘুচাবো। কোন অপবাদ? যে বীরবাহু মারা গেল, সামান্য বন ভিখারি রাম লক্ষ্মণের হাতে লঙ্কার বীরবাহু মারা গেল, এই অপবাদ। সাজিলার রথীন্দ্রর সব বীরাভরণে, হৈমবতী সুত যথা নাশিতে তারকে, মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বিরাট সহ উদ্ধারিতে গোধন সমে বৃক্ষমূলে। খেয়াল করো, মধুসূদন এখানে মহাভারতের অংশ টেক্সট গ্রহণ করছেন। কি টেক্সট গ্রহণ করছেন? তিনি বলছেন যেমন করে বিরাট রাজার গৃহে থাকা ছদ্মবেশী অর্জুন প্রশ্ন, অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করলেন কেন? অর্জুন গেলেন স্বর্গে। অসামান্য দর্শন অর্জুনকে দেখে উর্বশী অভিভূত, আপ্লুত, প্রেম নিবেদন করলেন। রাজি হলেন না। অর্জুন বললেন তা কি করে হয়? দ্রুপদ কন্যা আমার করতে পারবো না। যে তুমি নপুংসক হবে, সেই অভিশাপের ফলস্বরূপ 1 বছর তিনি উত্তর রাজার কাছে আছেন, তিনি বিরাট রাজার কাছে আছেন। ঠিক সেই সময় যখন অর্জুনের 1 বছর অভিশাপের কাল অতিক্রান্ত হতে চলেছে, ঠিক সেই দিনে দুর্যোধন বিপুল সৈন্য নিয়ে আক্রমণ করেছে উত্তরখণ্ড। এই সময় দাঁড়িয়ে এই বিরাট রাজার পুত্র উত্তর যখন এদের সঙ্গে যুদ্ধের জন্য আয়োজন করতে চলেছে, বৃহন্নলা বিপুল সৈন্যের সামনে দাঁড়িয়ে উত্তর প্রশ্ন করছে বৃহন্নলাকে, বৃহন্নলা আমার সামনে কারা? এ কে? বুঝে দাঁড়াও, এরা তেমন তুমি একবার করে প্রণাম করবে। কে? এই সামনে যাকে বয়স্ক বৃদ্ধ, ইনি পিতামহ ভীষ্ম, ইনি পুত্র, তার অমরত্বের আছে এবং তিনি পরশুরাম শিষ্য, তার কাছে ব্রহ্মাস্ত্র আছে। একবার উত্তর সরাসরি দৌড়ানোর চেষ্টা করলো, একবার রথ থেকে নেমে পালাতে চললেন। বলে এই দাঁড়াবে, দাঁড়াও, এখনো পরিচয় পর্ব শেষ হয়নি। বলে সামনে দেখো কে? কে? ইনি হলেন পরশুরামের সুযোগ আরেকজন শিষ্য, ইনি হলেন ভরদ্বাজ পুত্র আচার্য দ্রোণ, ইনিও ব্রহ্মাস্ত্রের অধিকারী। উত্তর বললেন এসব আর বলো না, আমাকে পালাতে দাও। বলেন দাঁড়াও, পাশে দেখো কে? সূর্যপুত্র কর্ণ, ইনিও পরশুরাম শিষ্য। আর ওপাশে কৃপাচার্য, ওপাশে গুরুপুত্র। পালাচ্ছ কোথায়? দাঁড়াও। যখন উত্তরকে বলছেন পালাবে না, তখন উত্তর প্রশ্ন করলেন তুমি কে? বললেন আমি গান্ডীবধারী অর্জুন। অর্জুন যেমন বীরত্ব সমস্ত কৌরবকে পরাজিত করে সমস্ত গোধন রক্ষা করেছিলেন, ঠিক তেমন করে ইন্দ্রজিৎ তার পরাক্রান্ত দেখালেন। অতএব ইন্দ্রজিতের সঙ্গে তুলনা কার? অর্জুনের। অর্জুনের তুলনা করা হলো। কিংবা আর কি? মেঘবর্ণ রথ চক্র বিজলীর ছটা, মেঘ বর্ণ রথ চক্র বিজলীর ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গ সমবেগে আশুগতি। আকাশে যেন
বিদ্যুতের ছটা দেখা গেল। ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপরূপী মানে ইন্দ্রের ধনুক, তুরঙ্গ সম মানে ঘোড়ার মতো বেগে, আশু মানে ক্ষিপ্র গতিতে, গম ধাতুযোগ 3 প্রত্যয়ন্ত গতি, তীব্র গতিতে ইন্দ্রজিতে রথ এগোতে থাকলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেন কালে পরিমিলা সুন্দরী ধরি পতি কর যুগ। করযুগ মানে পতির দুটো হাত ধরে, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। কেমন না, যেমন করে পরজীবী স্বর্ণলতা উদ্ভিদ বনের সব থেকে বৃহৎ পতি, বনের পতিকে বনস্পতিকে যেমন করে জড়িয়ে ধরে তেমন করে। তাহলে বনস্পতি কে এখানে বলো, আর স্বর্ণলতাকে প্রমিলা। কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। এই ধ্বনিকে, এটা আমি পরে আলোচনার শেষে একটু বিশ্লেষণ করব। রাখিয়ে দাসীরে, তুমি এই দাসীকে রেখে কোথায় চললে? মনে রাখবে, প্রমিলার মতো প্রেমিকা, প্রমিলার মতো সাধ্বী, প্রমিলার মতো পত্নী পাওয়া পুরুষের সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে। তোমরা বড় হয়ে যখন মেঘনাদ বধ কাব্যের 3য় স্বর্গ পড়বে, এই 3য় স্বর্গের নাম সমাগম, তখন দেখবে যে কি অপূর্ব তেজস্বিনী শক্তি প্রমিলার মধ্যে আছে। এই প্রমিলা যখন ইন্দ্রজিৎকে দেখতে পেলেন না, যখন ইন্দ্রজিৎ সময়ের মধ্যে ফিরে এলেন না, তখন সখী নৃমুণ্ড মালিনীকে বললেন, হে সখী, আমি লঙ্কার বধূবেশ চাই না, তোরা আমাকে যোদ্ধী বেশে সাজিয়ে দে, আমি রাম শিবিরে প্রবেশ করব। নৃমুণ্ড মালিনী প্রশ্ন করেছিলেন, সই পারবে তো? এই বিপুল রাম শিবিরের এই সৈন্যের মাঝখানে তুমি যেতে পারবে তো? তখন বলেছিলেন, পর্বত গৃহ ছাড়ি নদী বাহিরায় যাবে, কার হেন সাধ্য রোধে তার গতি। আমি যাবই। কেন যাব? কোন শক্তিতে যাব? রাবণ শ্বশুরে মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। কি অসাধারণ তার সেই শক্তির বীর্যবর্তা। এই প্রমিলা কি বলছেন? বলছেন, রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। কোথায় তুমি যাচ্ছ? তুমি যদি চলে যাও, আমি কিভাবে বা তোমার বিরহে আমি এখানে থাকব? এই গহন কারণে আমি কি করে থাকব? প্রমিলা উদাহরণ প্রসঙ্গে বলছে, যেমন করে মাতঙ্গ মানে হাতি, যেমন করে বন থেকে চলে যাওয়ার সময় তরুলতা তার পায়ে জড়িয়ে ধরে, তখন হাতি পিছন ফিরে তাকিয়ে দেখে কে তাকে জড়িয়ে ধরেছে। তেমন করে হাতিদের দলপতি যুদ্ধ যেমন ফিরে ফিরে চায়, তুমি কি একটিবারও যাওয়ার আগে আমার দিকে ফিরে তাকাবে না? আমি কি বলতে চাইছি, আমি তোমার কাছে কোন আবেদন রাখতে চাইছি, শোনো, তুমি আমার কথা শোনো, তুমি যেও না। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ, ত্যাজ শব্দের মানে কি বলো? ত্যাগ করো। কিং করিরা আছি, তুমি আমাকে কেন ত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে না কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। হে প্রমিলা, আমি ফিরে আসব। শোনো শোনো, আমি ওই সামান্য বনচারী তার একবার পায়ের সামনে রেখে আমি অতি দ্রুত তোমার কাছে ফিরে আসব, একটু সময় দাও। কি অপূর্ব একটা শব্দ দেখো, বিধুমুখী, চন্দ্রের মতো মুখ যার। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবার হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িলা মৈনাক শৈল অম্বর জ্বলি, সিঞ্জিনী আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু। দেখো, উঠিল পবন পথে, তিনি বায়ু পথে উঠলেন, অতি দ্রুত উঠলেন, অর্থাৎ তিনি আকাশ পথে তার যানে করে এলেন, তার যানবাহনে এলেন। হৈম পাখা, সোনার ডানা বিস্তার করে, যেমন করে মৈনাক মেনকার পুত্র, হিমালয় ও মেনকার পুত্র মৈনাক যেমন করে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় উঠতে পারত, ঠিক তেমন করে দ্রুত গতিতে তিনি এগিয়ে এলেন। তিনি এগিয়ে এলেন। তিনি কিভাবে এলেন? সিঞ্জিনী আকর্ষি রোষে ধনুকের শিরা আকর্ষণ করলেন। কেমন করে আকর্ষণ করলেন? যেমন করে মহাভারতের 3য় পাণ্ডব যেমন করে যুদ্ধে যাওয়ার আগে গান্ডীবকে টান দিয়ে, গান্ডীবকে যেমন আকর্ষণ করে তিনি বলতেন তিনি যুদ্ধে সমাসীন হয়েছেন, ঠিক তেমনভাবে আজ ধনুকের শিরায় টঙ্কার দিয়ে, টঙ্কারিলা ধনু,
বীরেন্দ্র পক্ষীন্দ্র নাদ মেঘ মাঝে। যেমন করে পক্ষীন্দ্র মানে কি, সন্ধি করে দাও তো, পক্ষী যোগ ইন্দ্র। যেমন করে গরুর নাদে মানে তীব্র স্বরে চিৎকার করে ওঠে, তেমন তীব্র চিৎকারে, তেমন করে তীব্র চিৎকারে মেঘ মাঝে ভৈরবে, ভৈরব মানে হচ্ছে ভয়ঙ্কর ভাবে ইন্দ্রজিৎ অত্যন্ত চিৎকারের সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে এলেন এবং তার অগ্রগতির সঙ্গে সঙ্গে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। জলধি মানে সমুদ্র পর্যন্ত কম্পিত হলো, সমগ্র লঙ্কা কম্পিত হলো। তিনি যখন এলেন, ইন্দ্রজিৎ যখন এলেন, ঠিক সেই সময় লঙ্কার অবস্থা কি? এখান থেকে 64 সংখ্যক পংক্তি থেকে শুরু হবে লঙ্কার অবস্থা, অর্থাৎ তোমাদের অষ্টম স্তবকে দাঁড়িয়ে আছে। লঙ্কায় তখন কি হচ্ছে? যখন লঙ্কায় আগমন হচ্ছে ইন্দ্রজিতের। সাজিছে রাবণ রাজা বীর মদে মতি। এই বীর মদে মানে কি? বীরত্বের দম্ভ নিয়ে, মাতি মানে মেতে উঠলেন কে? রাবণ রাজা। বাজিছে রণ বাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুগ বিভা। অর্থাৎ পদাতিক সৈন্য, চতুরঙ্গ সৈন্য তখন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্যে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথি। ঠিক সেই সময় দ্রুত পদে মেঘনাথ উত্তরিলা মানে উঠে এলেন, মেঘনাথ এলেন, মেঘনাথ অবতীর্ণ হলেন। ঠিক এখান থেকে অর্থাৎ 70 থেকে 78 পর্যন্ত পংক্তিতে অর্থাৎ নবম স্তবকে দাঁড়িয়ে আছে পিতা পুত্রের কথা। না দিলা করবুর দল, সমস্ত করবুর দল মানে সেনাবাহিনীরা বীর বরে মহাগর্বে গর্বিত হলো, কারণ ইন্দ্রজিৎ তাদের সামনে উপনীত। নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়ানা। বলে রাখি মাঝে মধ্যে কিন্তু ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, কারণ নেট প্রবলেম করছে, মোবাইলের স্পেস নিয়েও প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম করছে। যাই হোক, হেন রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। অর্থাৎ রাঘব তিনি নাকি মৃত্যুর পরে পুনরায় বেঁচে উঠেছেন। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আছি। আজ সেই পাপিষ্ঠকে, পামর মানে পাপিষ্ঠকে আমি সমূলে আমি বিনাশ করব। কেমন করে বিনাশ করব? ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে। হয় তাকে আমি বায়ু অস্ত্রে উড়িয়ে দেব অথবা ভস্য করব। তুমি আরেকটি বার আমাকে হে পিত অনুমতি দাও। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাই দে তোমা বারম্বার। অর্থাৎ তুমি রাক্ষস কুলে ভরসা, তোমাকে যে আমি বারবার পাঠাবো সেই শক্তি আমার নেই। কিন্তু মনে রেখো, যদি নিতান্ত তুমি যুদ্ধে যেতে চাও তাহলে একটা কাজ তুমি করো, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও, তুমি সেখানে তোমার উপাস্য দেবতাকে তুমি তুষ্ট করো, তার কাছ থেকে তুমি বর প্রার্থনা করো, তারপর তুমি যুদ্ধে যেও। কারণ তুমি মনে রেখো যে শিলা কখনো জলে ভাসে না, কিন্তু এখানে তাই হচ্ছে। মানুষ মৃত্যুর পর পুনরায় বাঁচে না, এখানে তাই হচ্ছে। অতএব বিধি বাম মম প্রতি, অতএব তুমি যাও, তোমার ইষ্টদেবকে তুমি তুষ্ট করো। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। পুত্র জীবিত থাকতে যদি পিতা যুদ্ধে যায়, জগৎ তাকে নিন্দা করবে। হাসিব মেঘবাহন, রুষিবেন দেবগ্নি। তখন ইন্দ্র মনে মনে হাসবে, আমার উপাস্য দেবতা রুষ্ট হবেন। অতএব আর একটা বার আমার উপরে বিশ্বাস রাখা হোক। 2 বার আমি হারানো রাখবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখবে এবার বীর বাঁচে কি ঔষধে। কোন ঔষধে এবার রামচন্দ্র বাঁচবেন, কোন মায়াবী শক্তি রামচন্দ্র বাঁচবেন। আরেকটি বার তুমি আমাকে অনুমতি দাও। রাবণ অনুমতি দেবেন। এই রাবণ অনুমতি দেবেন, এটা 95 থেকে 106 পর্যন্ত অংশ। অর্থাৎ এই জায়গায় গিয়ে 13 এবং 12 স্তবক পিতা পুত্রের এই শেষ সংলাপ। কহিল রাক্ষসপতি, মাম তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো 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 সিন্ধু তীরে, ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তুমি তো যুদ্ধে যাবে বলছো, আমি তো সেই বিশ্বাস নিয়ে কুম্ভকর্ণ, কিন্তু দেখো তার দেহ পড়ে আছে সিন্ধুর পাশে, টুকরো টুকরো করে তাকে ধ্বংস করে দিয়েছে রামচন্দ্র।
এরপরেও তুমি বলছো তুমি জিতে আসবে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, শোনো শোনো শোনো, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। যদি যুদ্ধে নিতান্ত যেতে হয় তাহলে ইষ্টদেবকে তুমি পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। সেনাপতি পদে আমি বরিণী তোমারে, দেখো দেখো অস্তাচলগামী দীননাথ বে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। যদি তুমি উপাস্য দেবতাকে তুষ্ট করতে পারো, অবশ্যই তুমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যেও, আমি তোমাকে সমর্থন করছি। পিতা আশীর্বাদ করলেন, পুত্র পিতার চরণে প্রণাম করলেন। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদাক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ গঙ্গাজল সহ তৎকালীন যে নিয়ম রীতি ছিল সেই নিয়ম নীতি অনুসারে তিনি কি করলেন, তিনি ইন্দ্রজিৎকে যুদ্ধে যাওয়ার অনুমোদন দিলেন, প্রধান সেনাপতি বরে বরণ করলেন এবং অভিষেক করলেন। এই যে দীর্ঘ 13টি স্তবক জুড়ে 106টি পংক্তির এই যে কবিতা, এখন প্রশ্ন হচ্ছে এই যে মধুসূদন এই নামটি কেন করতে গেলেন। আমি বলে রাখি, অভিষেক শব্দে একটা মানে আছে, অভি পূর্বক শীষ ধাতু যোগ অপ্রত্যয় অভিষেক, এটা বিশেষ্য পদ। এই শীষ মানে কি, শীষ ধাতুর মানে হচ্ছে জলাদি সেচন করা। এই অভিষেক শব্দের নানা রকম মানে আছে। এর অর্থ কেমন, এক, সিংহাসনে বা রাজপদে বসবার জন্য মন্ত্রপ্রুত জলে স্নান, জলে বা তীর্থের জল দিয়ে স্নান করানো হয়, তাকে বরণ করানো হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, মার অভিষেকে এসো এসো তরা করি। আবার আরেকটা অর্থ কি, অধিকার প্রাপ্তির জন্য যথাবিধি তীর্থাদি জলে স্নান করা, এর আরেকটা অর্থ। তৃতীয় অর্থ কি, মন্ত্রোচ্চারণ পূর্বক মস্তকে জল প্রক্ষেপ দ্বারা মার্জন করা। এই কথাটি অবশ্য বলেছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে, তোমরা নিশ্চয়ই তোমাদের লাইব্রেরিতে পেয়ে যাবে। এটি সাহিত্য একাডেমির বই, প্রথম খণ্ড, এর পঞ্চম মুদ্রণে 2001 খ্রিস্টাব্দে পাবলিশড। আমি 158 পৃষ্ঠায় অভিষেক এর মানে এরকম পেয়েছি। আরেকটা মানে আছে, সেটা কি না, মন্ত্রপ্রুত তীর্থ জল দ্বারা স্নান করানো, এটা পেয়েছি। তোমরা এটা লাইব্রেরিতে পাবে, জ্ঞানেন্দ্রমোহন দাশের লেখা বাংলা ভাষার অভিধান সাহিত্য সংসদ প্রথম ভাগ দ্বিতীয় সংস্করণ 10ম মুদ্রণ পৃষ্ঠা 116। এখন আসি, আমরা তো এটা পড়েছি, আমাদের মতো বোঝার চেষ্টা করেছি, আমি শেষে আরেকবার ব্রিফ করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে এই, কি ধরনের প্রশ্ন অভিষেক থেকে আসতে পারে। সকাল থেকে অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নগুলো আমি একটা জায়গায় লিখেছি, লিপিবদ্ধ করেছি। ভয় নেই, আমি কিন্তু প্রশ্ন উত্তর লেখাবো না, কিন্তু কি প্রশ্নের সম্মুখীন হয়েছি, কি ধরনের প্রশ্ন আমার কাছে এসছে, কারা পাঠিয়েছে, সেই বিপুল সংখ্যক প্রশ্নের মধ্যে কয়েকটি মাত্র সুনির্বাচিত প্রশ্ন আমি গ্রহণ করব। সেই প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না, সেই সময়টুকু আমার হাতে নেই, কিন্তু তার একটা অবয়ব বা রেখাচিত্র আমি তৈরি করে দেব। বুঝেছ? কেমন প্রশ্ন এসছে, বিরাজ সাহা, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, সে প্রশ্ন করেছে, খুব সুন্দর একটা প্রশ্ন, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি, এর অর্থ ব্যাখ্যা। বলা বাহুল্য, কৈলাসের দক্ষিণে অবস্থিত হলো মৈনাক। মৈনাকের এরকম নামকরণ কেন না, মেনকার পুত্র মৈনাক। আমার তো বলতে খুব ভালো লাগছে, দেখো মৈনাকের বাবা হিমালয়, মানে ফ্যামিলি ট্র্যাডিশন দেখো, মা মেনকা, দিদি পার্বতী মানে দেবী দুর্গতি নাশিনী দুর্গা, আর জামাইবাবুর নাম কি, শিব। তাকে মানে তার ভয় পাওয়ার কোনো কারণ আছে, যার মা বাবা দিদি জামাইবাবু একটা বিগ ফ্যামিলি, তার একটা দেব পরিমণ্ডলে নিজস্ব একটা স্ট্যাটাস আছে। এই মৈনাক পাখির মতো আকাশে ভ্রমণ করতে পারত, ফলে দেবতারা ভয় পেত। একটা সময় দেখা গেল মৈনাক পবনদেবের সাহায্যে ইন্দ্রের ভয় থেকে বাঁচার জন্যে তিনি সমুদ্রের জলে আত্মগোপন করেন। হনুমান যখন সাগর লঙ্ঘনের সময় যাত্রা করেন সমুদ্রের উপর দিয়ে, ঠিক সেই সময় মৈনাক ওঠেন, হনুমানকে বিশ্রাম নিতে বলেন। এই কারণে যেহেতু হনুমান হলেন পবনপুত্র, অতএব পবনপুত্র হনুমান যেহেতু তার বাবা তাকে বাঁচিয়েছিলেন, সেহেতু কৃতজ্ঞতা বশে এই আবেদন করছেন, আপনি যাওয়ার সময়, এই সমুদ্র পার হওয়ার সময় আপনি আমার কাছে এসে একটু অবস্থান করুন, বিশ্রাম করুন। সুন্দর কাণ্ডটা পাবে। উৎস যদি আরো ডিটেলসে পড়তে চাও অবশ্যই পড়বে, সুধীর চন্দ্র সরকার সংকলিত পৌরাণিক অভিধান, MC সরকার অ্যান্ড
পাবলিশার্স, সপ্তম মুদ্রণ, 1406, তোমরা পাবে 439 পৃষ্ঠা। আরেকটি প্রশ্ন আমার কাছে এসছে, কহিলা কাদিয়া ধ্বনি। যে প্রশ্ন করেছে সত্যি সে অত্যন্ত বুদ্ধিমান। সে প্রশ্ন করেছে ধ্বনি বানান ধ দন্তনে দীর্ঘী, কিন্তু ধ্বনি বানান ধ দন্তনে হস্যি কেন? ঠিকই তো, এর তিনটি ব্যাখ্যা আছে। ব্যাখ্যা এক, ধ্বনি সংস্কৃত ধন্য, প্রাকৃতে ধ্বনি অ ইজ গ্রেটার দ্যান ধ্বনি, অলুপ্ত অন্ত সরলোপ। এই ধ্বনি শব্দটি কে ব্যবহার করেছেন? বিদ্যাপতি। হে ধ্বনি মানিনী রাধে, এটি ব্রজবুলি একটি শব্দ। দ্বিতীয় অর্থ এই, ধ্বনি এই শব্দটি এলো ধন্যা থেকে, প্রাকৃতে এলো ধ্বনি আ, এখানে আলুপ্ত, এখান থেকে ধ্বনি। এর অর্থ হলো সুন্দরী, যুবতী, কুলবতী। এখানে ধ্বনি অভিষেক কবিতায় দ্বিতীয় অর্থ। তৃতীয় একটি অর্থ আছে, ধ্বনি হচ্ছে অব্যয়পদ, যার অর্থ সাধুবাদ করা। বিদ্যাপতি লিখেছেন ধ্বনি ধ্বনি রমণী জনম ধ্বনি তোর। বিদ্যাপতি ব্রজবুলি ভাষাতে কতবার যে ধ্বনি শব্দ ব্যবহার করেছেন তার ঠিক নেই। যেমন একটা অসামান্য শব্দ ব্যবহার করেছেন চণ্ডীদাস, প্রীতি। এই প্রীতি শব্দ এটা বাংলা অসামান্য একটি শব্দ। আমরা বলি প্রেম, বৈষ্ণব পদাবলী, ভাষা যে কত মিষ্টি হতে পারে তোমরা ভাবতে পারবে না। চণ্ডীদাস লিখছেন প্রীতি প্রীতি কিরীতি প্রীতি, প্রীতি করিল যে জনা, প্রীতি লাগিয়া পরাণ ছাড়িলে প্রীতি মিলয়। কহে দ্বিজ চণ্ডীদাসে শ্রীমতী রাধার প্রীতি যুগল প্রেমের সাধা। অতএব বুঝতে পারছ এগুলো ব্রজবুলি শব্দ, এগুলো বৈষ্ণব পদাবলীর শব্দ মধুসূদন গ্রহণ করেছেন। প্রশ্ন হতে পারে এই শব্দগুলো মধুসূদন কোথায় পেলেন? মনে রাখবে, মায়ের কাছে বসে, মায়ের পাশে বসে মধুসূদন রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, কবি কঙ্কন পড়েছেন, অন্নদামঙ্গল পড়েছেন এবং বৈষ্ণব পদাবলী মন দিয়ে পড়েছেন। তিনি যে বৈষ্ণব পদাবলী মন দিয়ে পড়েছেন তার প্রমাণ তোমরা পাচ্ছ কোথায়? কোথায় বলো তো? ব্রজঙ্গনা কাব্যে। আরেকটি প্রশ্ন আমার কাছে এসছে যে অসুরারি রিপু এই কথার অর্থ কি? এই প্রসঙ্গে বলি যে সুস্মিতা সেন সে অনেকগুলি প্রশ্ন পাঠিয়েছে, আমি সেই প্রশ্নগুলো ব্রিফ করে এর মধ্যেই বলে দিচ্ছি। এর মধ্যেই তার প্রশ্ন আছে। কালীকৃষ্ণ স্কুল থেকে বেশ কিছু প্রশ্ন এসছে আমার কাছে, সেগুলো এর মধ্যে আছে। বার্ষের গার্লস থেকেও কিছু কোশ্চেন এসছে। বলে রাখি অসুরারি রিপু শব্দটিকে যদি ভেঙে দাও তোমরা তাহলে কি পাবে? অসুর যোগ অরি সমান কি হলো বলো? অসুর আরি প্লাস রিপু। তাহলে কি হলো? অসুর যোগ অরি মানে অসুরের শত্রু। কে অসুরদের শত্রু? কে? দেবরাজ ইন্দ্র। রিপু মানে কি? শত্রু। তাহলে ইন্দ্রের শত্রু, তাহলে ইন্দ্রের শত্রু কে? ইন্দ্রজিৎ। তাহলে অসুরারি রিপু হলেন ইন্দ্রজিৎ। বলা বাহুল্য এই রিপু শব্দটি বলতে গিয়ে আমার রামপ্রসাদ সেনের কথা খুব না মনে পড়লো জানো। এই শাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেন বারবার এই রিপুর কথা বলেছেন, সেখানে আছে স্বর রিপুর কথা। যাও, আমরা আলোচনার শেষ পর্বেতে চলে এলাম। এখন বলি যে তোমাদের ব্রড কোশ্চেন কী কী হতে পারে। যদি খাতা থাকে, যদি পেন থাকে, একটু লিখে রাখতে পারো। তোমাদের সব থেকে যে প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তা হচ্ছে এই যে অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রের বৈশিষ্ট্য যেভাবে উঠে এসেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি আমি পেয়েছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া এবং রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। আরেকটি প্রশ্ন আছে, এই কি সাজে আমারে দশাননত্তজ আমি ইন্দ্রজিৎ। কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন? উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় মেলে? তোমরা পাবে অভিষেক কবিতার নামকরণের প্রাসঙ্গিকতা বিচার করো। পাশাপাশি তোমরা কিছু 3 নম্বরের প্রশ্ন একটু শুনে রাখো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তৈরি করো। এই সময়টা লকডাউনের সময় যতটুকু তোমরা পারো নিজেকে তৈরি করে নিও। মনে রাখবে এই সুযোগ পারুল প্রকাশনী করে দিয়েছেন, এর থেকে বড় কৃতজ্ঞতার জায়গা কিছু হয় না। এবিপি আনন্দ সহ বিভিন্ন চ্যানেলে তোমাদের পড়ার সুযোগ করে দিচ্ছে। এই সময়ে যারা এই দায় গ্রহণ করছে তাদেরকে সত্যি সত্যি অনেক ধন্যবাদ। বলে রাখি 3 নম্বরের প্রশ্ন একটু লিখে নাও। 1, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। আরেকবার বলে দেবো, লিখে নাও। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। কুমার কে? কুমার কে? তার এই আত্মধিক্কারের কারণ কি? এই প্রশ্নের মানটা হতে পারে 1+2। এই প্রশ্নটি আমি পেয়েছিলাম, কিন্তু খুব ভালো একটি স্কুল, খুব সুন্দর প্রশ্ন, সুনীতি একাডেমি। তোমরা আরেকটা প্রশ্ন লিখতে পারো, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে কোন মায়া সে বুঝতে পারছে না। এই প্রশ্নটি পেয়েছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে হচ্ছে এই যে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু বলতে
কাব্যে কাকে বোঝানো হয়েছে এ কথা বলার কারণ কি? এই প্রশ্নগুলো আপাতত চলতে থাক। আবার যদি কখনো সময় সুযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা মুখোমুখি হব। যদি ভালো লাগে তাহলে তো প্রশ্ন চলবেই, ভালো লাগলে আবার দেখা হবে, আর না লাগলে তো দেখা হবে না। প্রসঙ্গ করে আমি বলে রাখি, কি পড়াচ্ছি, কি পেয়েছো, এই হিসেব তোমাদের কাছে তোলা থাকলো। কিন্তু যা তোমরা পেয়েছো, যেভাবে তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক সমস্ত বিষয়গুলো এখান থেকে পড়ছো, আমি বিশ্বাস রাখি একজন শিক্ষক হিসাবে এটা তোমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। এবং পারুল প্রকাশনী এই কাজটি করছে জেনে আমরা অত্যন্ত আপ্লুত। আমি আলোচনার শেষাংশে তিনটি কথা বলবো। এক, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে এই কাব্যাংশ নেওয়া হয়েছে। দুই, মেঘনাদ বধ কাব্যের রাম, লক্ষ্মণ, রাবণ, ইন্দ্রজিৎ আদিকবি বাল্মীকির অনুরূপ নয়। রামচন্দ্র নবদুর্বাদল শ্যাম নন, রাবণ রাক্ষস মাত্র নন, প্রমীলা অতি সাধন ভীতা কোনো বধূ নন। এর পাশাপাশি বলবো এই অভিষেক এমন একটি কাব্যাংশ যেখানে দাঁড়িয়ে কবি শ্রী মধুসূদন দত্তের মন, মনন, মেজাজ, বোধ, মেধা এই সব মিলিয়ে 19 শতকের সেই মানুষটি কি গভীর শক্তি অর্জন করেছিলেন, কাব্য সরস্বতী কীভাবে তার মুখে, তার কণ্ঠে ধারণ তিনি করেছিলেন, সেই বিষয়টি তোমরা পাবে। শেষ করার আগে বলে রাখি যে যারা আমার এই পাঠে আমাকে প্রতিনিয়ত আমার পাশে থেকেছে, বিভিন্ন স্কুলের শিক্ষক, আমার গবেষক, তার মধ্যে বিশেষভাবে উল্লেখের দাবি রাখে তাপস পাল, দীপক ঘোষ, অরুণভ চক্রবর্তী, মধুসূদন সাহা, আমার বন্ধু অনিমেষ গোলদার, পাশাপাশি দেবরতী সাহা, গৌরী কালচারের দিয়া, সোমালী স্মিতা বাপ্পা, বন্ধু শুভঙ্কর ভট্টাচার্য এবং পুষ্পেন্দু মজুমদার সহ আমি অবশ্যই সুদীপ্ত ইন্দিরা এবং এই পরিকল্পনার যিনি মূল মাথা, যার ঐকান্তিক ইচ্ছাতে পারুল প্রকাশনী এই প্রতিদিন সন্ধ্যা 7টা এবং 8টায় 4G ডিজিটাল ক্লাস চলছে, যার অত্যন্ত বিচক্ষণতার ফলে সেই পারুল প্রকাশনীর গৌরদাস সাহা ম্যানেজিং ডিরেক্টর, আমি তাকে পুনঃ আমার শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদেরকে প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করার জন্যে আমার পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির দীপঙ্কর মল্লিক। আমি শেষ করার আগে বলে রাখি, এরপরে অসামান্য একটা ইংলিশ ক্লাস আছে, নেবেন পরীক্ষিত ঘোষ, ক্লাস 12 প্রোজ পড়াবেন। সঙ্গে থেকো, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। যদি কোনো উপকারে আসতে পারি আমি ভাববো সে তোমাদেরই মননের চর্চার ফল। আমি সামান্য একটি বিষয় ধরিয়ে দিয়েছি মাত্র, এই 1 ঘন্টার সময় যতটুকু অবসর পেয়েছি ততটুকুই। খুব ভালো থেকো, আমাদের পাশে থেকো, পারুল প্রকাশনের পাশে থেকো। সবারকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।